তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। অ্যালবার্ট পোর্টারের গণনা আপনি বিশ্বাস করেন? কি বলছেন? এত বড় বিজ্ঞানী স্যার অ্যালবার্ট পোর্টারের কথা মিথ্যা হতে পারে? আমি ভাবলাম পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমার নিজেদের লোকদের আর দেখতে পারবো না, আমার মাতৃভূমি, আমার গ্রাম। সেজন্য শেষ কটা দিন নিজের ভিটে মাটিতে কাটাবো বলে চলে এলাম। কিন্তু যে কারণে এত প্রস্তুতি নিলেন, ধ্বংসের লীলা দেখবেন, সেটা তো আর হলো না। যা বলেছেন। আরে সাহেব সুগদেরও তো ভুল হয়। সোমনাথ বাবু, এরকম একজন রত্নকে আপনি কোথায় লুকিয়ে রেখেছেন? মিষ্টি না, এইসবের কি দরকার ছিল? এমনি তো অনেক বেলা হয়ে গেছে। আরে মিষ্টিটার বেলা হবে আছে নাকি? হ্যাঁ, নতুন একটা সম্পর্কের শুভ সূচনা শুরু হলো। হ্যাঁ, আরে মিষ্টি কলকাতা থেকে আনা হয়েছে। হ্যাঁ ঠিক আছে। অত বড় গণকের কথা তো আর বললো না। পটাশ সাহেবের এখন কি অবস্থা? তার ভক্তরা এখন কি ভাবছে? আপাতত মার্কেট গুলোকে হুলস্থুল বেঁধেছে, সবাই নতুন জীবন ফিরে পেয়েছে। আর পোর্টার সাহেবের ভক্তরা তাকে কিছুদিন গালাগাল করবে, আর এদিকে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য পোর্টার সাহেব একটা নতুন ফোন দিয়ে নতুন গল্প বের করবে। আর সময়ের সাথে সাথে মানুষও তো সব ভুলে যাবে। এই তো হয়ে এসছে চিরকাল। সত্যি কথা বলতে কি, আমাদের বাজারে রঘু গণকটা আর অ্যালবার্ট পোর্টারের কোনো পার্থক্য নাই। আমরা একজন সাধারণ মানুষকে অসাধারণ ভেবে বসেছি। হ্যাঁ, মানুষ তো আসলে তার আপন কর্মেই সাধারণ অসাধারণ হয়। মুখ্য হলো কর্মটা কি করছে সেইটা। এই বোধটা যদি সবার থাকতো তাহলে তার কোনো কথাই ছিল না। এত দূরে বসে আছিস কেন? ঘুচুল করবি না? তোমরা দেখতে পাচ্ছ না ও বসে বসে স্বপ্ন দেখছে? ও কিছু বলছিলে তোমরা? আমি আসলে অন্য একটা কথা ভাবছিলাম। কি ভাবছিলি তা আমার জানতে বাকি নেই। বিয়ের পর মেয়েদের এমনই হয়। উফ, তোমরা পারো বটে। আমি একটা দরকারি কথা ভাবছিলাম আর তোমরা কি না। রাখো তোমার দরকারি কথা, আমাদের তার বিয়ে থা হয়নি। শোনো গুল, তোমার যা দশা না, আমারও বিয়ের পরে সেই দশাই হয়েছিল। আচ্ছা বুঝতে পারছি, তো শরম লাগছে। আচ্ছা এবার তো শ্বশুর বাড়ির কথা কিছু বলতো। হ্যাঁ গগুল, ওই বাড়ির লোকজন কেমন? তোমাকে ভালোবাসে তো? সবাই খুব ভালো। আব্বা তো অনেক বড় মাপের একজন মানুষ, কত দূর দূর থেকে লোকজন আসে। ওষুধ তৈরি, ছেলে মেয়েদের লেখাপড়া, সবসময় ব্যস্ত। কিন্তু দেখলে মনেই হয় না, মনে হয় আমাদের মতোই সাধারণ মানুষ, কোনো ঠাটবাট নেই। আম্মা, চাচি, অন্তরা আপা সবাই খুব ভালো, আমাকে খুব ভালোবাসে। সে তো বাসবে, আমাদের মেয়েও কোনো দিকে কম যায় না। তোমরা আমায় ভালোবাসো তাই এই কথা বলছো। আমার মতো সাধারণ মেয়ে ও বাড়ির বউ হবার যোগ্যই নয়। কি যে বলিস গুল, সুলতান মেয়ে তো এতেই পাগল হয়ে গেছে।
তা তুই কবে যাচ্ছিস শহরে সুলতান মিয়ার কাছে? এখনো কিছু ঠিক হয়নি, কি সব পরীক্ষা আছে ওগুলো শেষ হলেই আসবে। তাহলেই হয়েছে। কি যে লিখবে সুলতান মিয়ার পরীক্ষায় তা তো আমি এখানে বসেই বুঝতে পারছি। গুল, মিয়া শহরে যাবার আগে কি বলে গেল তোমাকে? বল না গুল, তোর স্বামী কি যাওয়ার আগে তোকে আদর করলো? কি? কি ব্যাপার? এই সাত সকালে নাস্তা পানি না করে কোথায় গিয়েছিলে? একটু দরকার ছিল, তাই যেতে হয়েছিল। কি এমন দরকার ছিল? বিকাল বেলা গেলে তো চলতো নাকি? এদিকে নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। নাস্তার চাইতে দরকারটা বেশি ছিল চাচা, তাই গিয়েছিলাম। সেটাই তো আমি জানতে চাইছি যে এমন কি হাতি ঘোড়ার দরকারটা ছিল এই ভোরবেলা? ছিল বলেই তো গিয়েছিলাম আব্বা। হাতি ঘোড়া কিনা জানি না, কিন্তু কাজটা আমার কাছে জরুরি। এই কাজটা আমাকে অনেক আগে করা উচিত ছিল, কিন্তু বড্ড দেরি হয়ে গেল। আচ্ছা, সাত সকালে তোমরা কি শুরু করলা বলো তো? ছেলেটা রোদে ঘুরে এসেছে, একটু জিরিয়ে নিক, নাস্তা পানি করুক, তারপর কথা বলো। খাওয়াও খাওয়াও, বেশি করে খাওয়াও। আমার অন্ন ধ্বংস করাই তো ওর কাজ। যা রোজগার করে তাতে কাকের পিণ্ডিও কপালে জুটবে না, তার উপরে আবার গুরুত্বপূর্ণ কাজ। সেই ব্যবস্থাই করতে গিয়েছিলাম, যাতে আপনার দ্বারা আমাকে চলতে না হয়। আপনি জানতে চেয়েছিলেন আমি কোথায় গিয়েছিলাম? আমি পোস্ট অফিস গিয়েছিলাম, অন্তরা, মানে আপনার বৌমার কাছে চিঠি দিতে। আমার সম্পর্কে এমনিতে অনেক মিথ্যা বলে শাদিটা দিয়েছিলেন, তারপরে তারা কিচ্ছু বলেনি। আমি অতটা শিক্ষিত নই, ভালো রোজগারেও নই। এত কিছু জানার পরেও মোহর আলী কিন্তু পারতেন তার মেয়েকে অন্যত্র বিয়ের ব্যবস্থা করতে, কিন্তু তিনি সেটা করেননি। শুধুমাত্র আমার উপর বিশ্বাস রেখে আমাকে একটা সুযোগ দিয়েছিলেন শুধরে নেবার। আর আমরা কি করলাম? শুধু প্রতারণা। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমি আমি এই শাদী মানি না, মানি না এই শাদী। আমি তোকে আমি আবার বিয়ে করাবো। আপনার না মানে আমার কিচ্ছু আসে যায় না, আমি অন্তরার সাথেই থাকবো। দুশ্রী বিয়ের তো প্রশ্নই আসে না। আমাদের বংশে কেউ দ্বিতীয় বিয়ে করেছে আমি তো শুনিনি। আমার বেলা হঠাৎ অন্য নিয়ম কেন? আমাদের বাড়ির তরফ থেকে অন্তরার প্রতি অনেক অন্যায় হয়েছে, অনেক অন্যায়। আমি ওদের বাসায় গিয়ে অন্তরের কাছে ক্ষমা চাইব, এটাই আমার শেষ কথা। কি এত বড় সাহস? আমি জানতাম আপনি এমনটাই করবেন। আমি চাইলে অনেক কিছুই করতে পারি, কিন্তু তা আমার শোভা পায় না। জানি আমি অত ভালো রোজগারে নই, কিন্তু আজ থেকে আমি অনেক চেষ্টা করব এর চেয়ে ভালো রোজগার করার। আমি আমার সন্তান স্ত্রীদের নিয়ে এই পৃথিবীতে মাথা তুলে বেঁচে থাকার মতো সম্মানটা নিয়ে থাকব। ওদের নিয়ে আমি এই বাড়িতে আসবো না, আমরা ভিন্ন হয়েই থাকবো। তোর বড় আসেনি? এসেছে তো, বাড়িতে আব্বার সঙ্গে ডাবা খেলছে। আর বলিস না, এক মুহূর্তের জন্য আমাকে একা ছাড়ে না, সারাক্ষণ আমার পিছু পিছু ঘুরঘুর করে। কোথায় যে কাজ টাজ করবো তাও সারাক্ষণ আমার পিছু পিছু ঘুরঘুর করে। তুই যে জ্বালাতন, আমার ভালো লাগে না। বাহ, এ তো ভালো কথা। তোর বর তোকে এত ভালোবাসে আর তুই বিরক্ত হচ্ছিস? এটা বিরক্ত নয় রে, বর সবসময় কাছে কাছে থাকলে ভালোই তো লাগবে। বাড়িতে লোকজন আছে না, তারা কি ভাববে বল, তাই বাবার কাছে রেখে চলে আসছি। হ্যাঁ রে, তোর শ্বশুরবাড়ির লোকজন তোকে ভালোবাসে তো? খুব খুব ভালোবাসে। তারা তো আমাকে ছাড়া কিচ্ছুই বোঝে না। তারা কখন কি খাবে, কি করবে, কোথায় যাবে, বাচ্চাদের পড়াশোনা, সমস্ত কাজ আমাকে সামলাতে হয়। তবে জানিস, শ্বশুরবাড়ি এরকম ভালোবাসা আমার সমস্ত কথা ভুলে রেখেছে। আমার মনেই হয় না যে আমি এই বাড়ির নতুন কেউ। মনে হয় আমি অনেক দিন যাবত ওই বাড়িতে আছি। ধর, আমার কথা ছাড়, আমার গল্প তো পুরনো হয়ে গেছে।
এখন তো তোর গল্প শোনার সময়। হ্যাঁ রে, সুলতান মিয়ার সঙ্গে ভাবসাব হলো? কি বললো সে? তোকে ভালোবাসে তো? আর সোহাগ? কি রে, কি হয়েছে? মায়ের জন্য ভাবছিস? চিন্তা করিস না, ভালো হয়ে যাবে। আচ্ছা সই, বলতো বিয়ের পরে মেয়েদেরই কেন বাবা মাকে ছেড়ে চলে যেতে হয়? কেন তার বাবা মার সঙ্গে থাকতে পারে না? ছোটবেলা থেকে এক জায়গায় বড় হয়, আর বিয়ে হয়ে গেলেই অন্য একটা সংসারে চলে যেতে হয়। দূর বোকাম্মে, এটা তো সমাজের একটা নিয়ম, আর এই নিয়মটা সবার জন্য করা হয়েছে। আচ্ছা একটা কথা ভাবতো, মেয়েদের কত দায় দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছে। একটা মেয়ে ছাড়া সংসারে পূর্ণতা পায় না, সন্তান জন্ম হয় না, সমাজ তৈরি হয় না। তাই মেয়েদের এক সংসার থেকে আরেক সংসারে যেতে হয়, যাতে আল্লাহর বানানো এই দুনিয়া ঠিকঠাক চলে, বুঝলি? বাবা, দুদিনেই তো একদম পাকা গিন্নি হয়ে গেছিস দেখছি। কি ব্যাপার হেনা? হতে হয়, পাকা গিন্নি হতে হয়, তাহলে নিজের বরকে আঁচলে বেঁধে রাখা যায় না, বুঝলি? কি ব্যাপার বলতো, তুই তো এখনো বললি না সুলতান মিয়া তোকে সোহাগ করে তো? দূর, ভালো হবে না কিন্তু, তুই কিন্তু বড্ড বাজে কথা বলছিস। ও, আমি বাজে কথা বলছি? এই, সুলতান মিয়ার সঙ্গে যখন সোহাগ করেছি তখন বাজে লাগে রে? এই বল, সুলতান মিয়ার সঙ্গে কিভাবে সোহাগ করেছি বল। আমি জানি আপনার কেন এসছেন আমার কাছে, নতুন করে কিছু বলার দরকার নেই। আর আমি এখানে না থাকলেও আমি সব খবরই রাখি। আমার কাছে মেজমন্ডলের লোকজন এসেছে, ওরা চায় যেন হিন্দু স্কুলে মুসলমান ছেলেমেয়েরা না পড়ে, সেই বিষয়ে ওরা আমার সাহায্য চায়। আমি দূর করে দিয়েছি সঙ্গে সঙ্গে। আমি সাফ ওদের জানিয়ে দিয়েছি এই বিষয়ে ওদের কোনো সাহায্য করতে পারবো না। এই স্কুল আমাদের জমিদারি ঠিকানা করত, তার বৈধ দলিল আছে আমার কাছে, তাই প্রশ্নই ওঠে না ওদের কথা মানা। সেই স্কুলে কে পড়বে আর কে পড়বে না সে সিদ্ধান্ত নেবার অধিকার একমাত্র আমার আছে। সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই। ওই স্কুলে হিন্দু মুসলিম ছেলেরা যেভাবে একসঙ্গে পড়ে আসছে সেভাবেই পড়বে। কি বলবো আসলে, ভাষা খুঁজে পাচ্ছি না। আপনার কাছে এসে আমার ধারণাই পাল্টে গেল। আসলে আমরা যেমন চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন একটা উন্মুক্ত চেতনা নিয়ে বড় হতে পারে, কোনো নিচুতা যেন ওদের পথের কাটা না হয়ে দাঁড়ায়। যদি আমি এখানে থাকি না, কিন্তু যদি প্রয়োজন হয় অবশ্যই আমি এখানে এসে থাকবো। ভালো লাগে না এসবের মধ্যে থাকতে, কিন্তু স্বার্থপরের মতো মুখ ঘুরিয়েও তো থাকতে পারি না। আমি যে একজন জমিদার ভূষণ, তার তো একটা দায় আছে। এই দায় ছেড়ে আমি তো পালিয়ে থাকতে পারি না। আপনারা যখন আমার পাশে আছেন, চলুন একসঙ্গে কোমর বেঁধে নেমে পড়ি। আর পুষ্পবতীকে বলবেন মেজমল্লিক পাঠশালা নিয়ে যে সমস্যার সৃষ্টি করেছে তা নিয়ে ভাববার দরকার নেই, আমি দেখছি কি করা যায়। আপনার এই গ্রামের উন্নতির জন্য যা যা করার দরকার তাই বলুন, আমি আছি এবং ভবিষ্যতেও থাকবো। আজকে তাহলে আপনার নমস্কার। তাহলে তোমার সাহস শঙ্করদেব আমার কথা রাখলো না? শুধু কথা রাখার কথা বলছেন, আমাদের তো একেবারে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিল। ব্রাহ্মণ বলে একটু খাতিরও করলো না। শুধু তাই কথা, ওই নোংরা মেয়ে ছেলেটার জন্য আপনার মতো মানুষকে এত বড় অপমান করলো। তুই চুপ কর, ওখানে তো কিছুই করতে পারলি না, এখানে সম্মিতম্বি। মল্লিক মশাই, ব্যাপারটা হলো এ তো জমিদারে লড়াই চলছে, আমাদের কথা বলা কি মানায়? হ্যাঁ, যা করার আমিই করব। মৌমাছির চাকে হাত দিয়েছে আর কামড় খাবে না, তা তো হতে পারে না। আমি ওকে এমন কামড় দেব যেন সারা জীবনেও নড়তে চড়তে না পারে।
করতে মন চাইও না তো, তাই সরাসরি তোমার কাছে চলে যাও। ভেতরে আসো। ভালো খবর? কি খবর বুদ্ধিমশাই? সবুর করো, সবুর করো। ভালো খবর অত সহজে বলতে নেই। সেই কখন বেরিয়েছি রোদে গরমে, অত কষ্ট করে তোমার জন্য একটা সুখবর আনলাম, একটা ভালো সংবাদ আনলাম। আগে ভালো মন্দ কিছু খাওয়াও, কি বলো মোহর? হ্যাঁ, এই কি কাণ্ড দেখেছেন? আনন্দের খবরের কথা শুনে একেবারে ভুলে গিয়েছি। আপনারা একটু বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। আরে বসো বসো বসো, এত ব্যস্ত হওয়ার দরকার নেই। আমরা তোমার সঙ্গে একটু মজা করছিলাম। দুপুরে প্রচুর ফল খেয়েছি, মিষ্টি খেয়েছি। তুমি একটু শান্ত হয়ে বসো, অনেক কথা আছে। কেমন আছেন দিদি? আপনার পায়ের ব্যথাটা কেমন? আগে আগের চেয়ে অনেক ভালো। আগে তো পায়ের যন্ত্রণায় সারা রাত ঘুমাতে পারতাম না। আপনি যে তেলটা পাঠিয়েছিলেন সেটা মালিশ করে অনেক উপকার হয়েছে। ভালো, খুব ভালো। তবে হ্যাঁ, রোজ কিন্তু মালিশ করবেন। ব্যথা সেরে গেল দিনে অথবা রাতে অন্তত একবার লাগবে, তা না হলে কিন্তু ওই আগের ব্যথাটা আবার চারা দিয়ে উঠবে। ও ভুল আর করছি না, যা ভুগেছি সে কেবল আমিই জানি। আপনারা কাজের কথা বলুন, আমি আসি। তোমাকে ধন্যবাদ পুষ্প, তুমি আমার দৃষ্টিভঙ্গি পাল্টে দিলে। আসলে মানুষ সম্পর্কে না শুনে না বুঝে বিচার করা ঠিক না। শঙ্করদেব সত্যিই নয়, কি উদার চেতা, মুক্ত মনের একজন মানুষ। আজকে গিয়েছিলেন, দেখা করলেন তিনি? হ্যাঁ, দেখা হলো, অনেক কথা হলো, দেশের কথা, দশের কথা, আমাদের কথা। আজীবন তাকে কালে ভদ্রে দেখেছি দোল দুর্গোৎসবে। তিনি জমিদার, আর আমি প্রজা না হয়ে তার তাবেদারি করবো কিসের জন্য? কিন্তু সত্যি তিনি একজন অসাধারণ না। আর আমার স্কুলের কথা? আরে আমাদের তো বলার দরকারই হলো না, তিনি সব কিছু আগে ভাগে জানেন। আমাদের স্কুলের ছেলে মেয়েদের লেখাপড়া থেকে শুরু করে আর যেসব সমস্যা আছে সব তিনি দেখবেন বলে জানিয়েছেন। আর আমরা যে গঠনমূলক কাজ করছি তিনি এতেও আমাদের সঙ্গে থাকবেন। সত্যি আমি জানতাম উনি আমাদের ফেরাবেন না। আর একটা কথা, গ্রামের বেশিরভাগ জমি এবং স্কুলটা ওই শঙ্করদেবের জমিদারিতেই পড়ে। সেজন্য ওই মেজমল্লিক কিছুই করতে পারবে, সে নাকও গলাতে পারবেন না। শোনো, আরেকটা কথা কি জানো, ওই মল্লিককে তো তারপরেও তার কাছে লোক পাঠিয়েছিল যাতে ওই হিন্দু স্কুলে মুসলমান ছেলেরা শিক্ষার সুযোগ না পায়। চিন্তা করে দূর দূর করে দাঁড়িয়ে দিলেন। আর তিনি বললেন তোমার স্কুলের প্রতিও তার নজর রয়েছে, খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। আমার প্রথম থেকেই মনে হয়েছিল উনি আমাদের সাহায্য করবেন। আমি বলেছিলাম না দাদা, সব জমিদাররা খারাপ হয় না, কেউ খেয়ালি, কেউ উদাসী, কেউ বা আমার নাম ছাড়া বাবার মতো অসহায়। আজ আর দিনগুলো এই মাসি ছাড়া আমার কেউ নেই, মাসিরও কেউ নেই, তাই দুজন দুজনকে জড়িয়ে ধরে বাঁচি। কিন্তু মাসিরও তো বয়স হচ্ছে, তার ভেতর সারাক্ষণ ওই মেজমল্লিকের লোকেদের নজর। সুযোগ পেলেই শিয়াল কুকুরের মতো ছিঁড়ে খাবে। এবারে বিষয়গুলো যা হয়েছে না, শুধুমাত্র বেরোনোর অপেক্ষায়। স্বদেশী চেতনা লাগানো চলবে প্রতিটি মানুষ, আর সঙ্গে চলবে আমাদের পত্রিকার অফিসটা। আমরা শুধু ইংরেজদের বিরুদ্ধে লিখবো আর ওরা আমাদের বিরুদ্ধে কিছু করবে না, তা তো হতে পারে না। খুব শিগগিরই একটা পত্রিকার অফিস খুঁজে বার কর, যাতে আমাদের পত্রিকাটা বন্ধ না হয়। বন্ধ হবে মানে? আমরা কি হাতে চুরি করে বসে আছি? ওরা যদি বুলেট ছেড়ে তাহলে আমরাও শুনবো। ওখান মতো কথা বলিস না তো, ওদের বুলেট শেষ হবে না, আমাদের একের পর এক দেহ ঝাঁঝরা হয়ে যাবে ওদের গুলিতে। সবসময় শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়েও কাজ করতে হয়। এটা অবশ্য তুমি ঠিক বলেছো, তবে একটা কথা মনে রাখতে হবে, ওরা যেন কখনোই ভাবতে না পারে যে আমরা ওদেরকে ভয় পেয়েছি। মাথা উঁচু করে চোখে চোখ রেখে ওদের সাথে কথা বলতে হবে। আর আমরা যেটা ভাবছি সেটা তখনই সম্ভব হবে যখন এই পত্রিকাটা আমরা ছাপতে পারবো। কিন্তু টাকার ব্যবস্থা না হলে সেটা তো সম্ভব নয়। মাসও তো প্রায় শেষ, আর আমাদের ফান্ডের টাকাটাও তো নয়।
এত দুশ্চিন্তা করছিস কেন? তখন মাস্টারমশাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলেছেন যে এবার পত্রিকা চাপার খরচাটা উনিই দেবেন। আর তাছাড়া এখনো তো হাতে কিছুদিন সময় আছে, আজ একবার ওনার বাড়িতে যাব, দেখি কি হয়। চিন্তা করছি কি আর সাথী, চট্টগ্রাম এমনিতে উত্তপ্ত হয়ে আছে, নতুন কিছু করতে গেলে মাস্টার তাকে অ্যারেস্ট করবে, খেপা কুকুরের মতো করছে ব্রিটিশ পুলিশদের দল। আর তাছাড়া মাস্টারদের সাথে চপর মাস্টারের যে একটা যোগাযোগ আছে, ওরা তো সন্দেহ করছে, তাই তাকে চোখে চোখে রাখছে। না, আজ যাবে ঠিক হবো, তার থেকে রাস্তায় কিংবা কলেজে দেখা করলে ওরা সন্দেহ করবে না। কে পুলিশ? রাজারা বলুন। বলুন। কি ব্যাপার, এতক্ষণ লাগে দরজা খুলতে? ঘুমাচ্ছিলেন নাকি? হ্যাঁ, মানে কাল সারা রাত ধরে এই পত্রিকার কাজ করেছি তো, তাই একটু চোখ লেগে গেছিল। তা আপনারা হঠাৎ এখানে? না, আপনি কি এই পত্রিকা সম্পাদক? হ্যাঁ, কেন বলুন তো? আমরা তো এখানে কোনো ইংরেজ বিরোধী কার্যকলাপ লিখি না। আমরা যা লিখি তা হলো ছড়া, কবিতা, থিয়েটার নিয়ে। না, ছড়া, কবিতা, থিয়েটার নিয়ে যদি লিখতেন তাহলে ভর দুপুরবেলা এখানে আসতে হতো। একটা কথা মনে রাখবেন, শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না, তাই সাবধান করে দিচ্ছি। এই আসেন। গোড়া কিন্তু সত্যি সত্যি আমাদের নিচ পর্যন্ত চলে এসেছে। আমার মনে হয় তুমি কিছুদিন গাড়ে হাতাম। এক কাজ করো, তোমাকে আমি বাড়িতে কিছু থাকো। এখনো সেই সময় আসেনি, তবে এলে আমি নিশ্চয়ই তোর কথা মনে রাখবো। তোমাকে তো আগেই বলেছিলাম, এখন বোঝো লেখাপড়া জানা বড় ঘরের মেয়ে আনার ফল। তোমাকে কথা কম বলতে বলছি, তুমি চুপ করো। নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে কি লাভ? তার চেয়ে বরং ভাবো আসলে কি করা উচিত। পুরুষ মানুষের জাত, তাদের তো মেয়েদের উপর কোনো ভরসা নেই, নিজেরা যা ভালো মনে করে তাই করে, তারপরে যখন সব গন্ডগোল পাকিয়ে বসে তখন চেঁচিয়ে। এই তুমি কি সব শুরু করলে বলো তো? হ্যাঁ, ভাইজান আর ভাবির মধ্যে তুমি ঝগড়া থামাচ্ছ নাকি ইন্ধন যোগাচ্ছ? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু ভুল হয়ে গেল আর অমনি গন্ডগোল শুরু করে দিলে। ভুল তো কিছু বলেনি, সত্যি কথা তো ভালো লাগে না জান। সংসার যখন আমার, তখন আমাকেই সব দেখতে হবে। ওগো, তুমি তো সকাল থেকে কিছু খাওনি, একটু শান্ত হয়ে বসো না। হ্যাঁ, এখন তোমার পোলাও কালিয়া খাওয়ার সময় হয়েছে, তাই না? এই প্রথম আমার ছেলে আমার মুখের উপরে কথা বলল, আমার কথা অমান্য করলো। এত সাহস ও কোত্থেকে পায় আমি জানি না বুঝি? হ্যাঁ, এই তুমি ওকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছ। ভাইজান, কে কি করছে, কে কি ভাবছে সেটা এখন ভাববার সময় নয়। আমাদের এখন ভাবতে হবে কিভাবে ফুলমিয়াকে আরেকটা বিয়েতে রাজি করানো যায়। এখন ওর উপরে আমাদের কোনো রাগ করা চলবে না। ঠান্ডা মাথায় ওকে বুঝিয়ে শুনিয়ে আরেকটা বিয়েতে রাজি করানো সম্ভব। ছাড়ো বলছি। যদি না ছাড়ে? বুড়ো বয়সে কি ভীমরতিতে ধরলো নাকি? ছাড়ো। তোমাদের পাশেই আছি
হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।